হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক হতে পারে 17 ডিসেম্বর। স্বাধীনতা দিবসে মোদিকে ঢাকায় আমন্ত্রণ। বেদখল রেলের 3000 একর জমি উদ্ধারের আশ্বাস মন্ত্রীর। পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের, ভালো বেচা কেনার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। দেশে বাড়ছে ড্রাগন ফলের আবাদ, অর্থ করে এই ফল চাষে সহযোগিতার আশ্বাস কৃষি অধিদপ্তরের। আগামী 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চায় বাংলাদেশ। রিপোর্ট তৌহিদুর রহমানের। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে এম আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। আলাপ আলোচনার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা অত্যন্ত ভালো সম্পর্ক, এবং এই ভালো সম্পর্কটা আমরা রেজাল্টটা হচ্ছে উভয় দেশের জন্য খুব উপকারী। ডিসেম্বরে আপনার দুইজন প্রধানমন্ত্রীর ডিসকাশনটা হবে, সেইটার ডেটটা বাট অ্যারাউন্ড 17 ডিসেম্বর, 16 or 17। প্রশ্নের উত্তরে মন্ত্রী রোহিঙ্গাদের ভাষাঞ্চলে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। 1 লাখের মতো আমরা ভাষাঞ্চলে নিয়ে যাব। আর নট অনলি দ্যাট, দ্বিতীয়ত ভাষাঞ্চলে গেলে তারা মায়ানমারে যে কাজ করতেন, কৃষি করতেন, ফিশিং করতেন, গরু রাখতেন, সেইগুলো ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটি আমরা দিয়ে দেব। এর আগে সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ রেলওয়ের 61,860 ভূমির মধ্যে প্রায় 3000 একর জমি বেদখল হয়ে আছে, আর দলিল না থাকায় গায়েব হয়ে গেছে 1841 একর জমি। প্রভাবশালী ব্যক্তি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি কিছু সরকারি সংস্থা রেলের জমি ভোগ দখল করছে। দখলমুক্ত করার কথা জানিয়েছেন মন্ত্রী, আর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। রেল নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব ছবি তুলেছেন তালুকদার সোহেল। বাংলাদেশ রেলওয়ের প্রায় ৬২,০০০ একর ভূমির মধ্যে পূর্বাঞ্চলে ২৪,৪৪১ একর আর পশ্চিমাঞ্চলে রয়েছে ৩৭,৪১৯ একর। ২০১৪ সালের এক জরিপে জমি মিলেছে ৫৯,৭৫৫ একর। ১,৮৭১ একর জমির কোনো দলিল নেই। রেল লাইনের 2 ধারে উঠেছে বস্তি, মাঝে মাঝেই উচ্ছেদ করা হলেও আবারও বস্তি গড়ে ওঠে। আবার বিভিন্ন স্থানে রেলের জমি দখল করে আছে প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তবে উদ্ধারে নেই তেমন কোনো তৎপরতা। যেসব গরিব মানুষ রেলের জমিতে বসবাস বা ব্যবসা করছে, তাদের উচ্ছেদ না করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। একটা লোক যদি অবৈধভাবে আমার রেলের জায়গায় দখল করে থাকে, সে যদি একটা কর্ম করে খায়, আমি যতক্ষণ পর্যন্ত এটা আমরা প্রয়োজন না হচ্ছে, আমি তাকে ডিস্টার্ব করতে চাই না, যদি না সে আমার একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে তাকে নিয়ে আসা। আমার উদ্দেশ্য হলো রেলের জায়গা রেলের নিয়ন্ত্রণে নেওয়া এবং তার কাছ থেকে আমার রেভিনিউটা আদায় করা। তবে জমি দখল করে যেসব প্রভাবশালী বহুতল ভবন নির্মাণ করেছেন, সেগুলো দখলমুক্ত করতে চায় রেলওয়ে। গায়ের জোরে বিভিন্নভাবে রেলের ভূমিতে মার্কেট করে তারা নিজেরা মালিক সেইজা, যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের কাছে টাকা নিচ্ছে, রেল কিছুই জানে না, রেল কিছুই পায় না। এই সমস্ত ব্যাপারে আমরা 0 টলারেন্স নীতি দিয়েছি। এগুলোর থেকে আমরা টোটাল তাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমরা সমস্ত রেলের নিয়ন্ত্রণে নিয়ে আসবো।
তবে রেলের জমি উদ্ধার করে পরিকল্পনা মাফিক ব্যবহারের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। রেলের হয়তো ভূমি আছে অনেক, কিন্তু অন্যরা ব্যবহার করে কোটিপতি হচ্ছে, কিন্তু রেল কিন্তু হতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রজেক্ট রেলওয়ের হতো, সেটা হলো করিডোরের অপারেশনাল এনভায়রনমেন্টটাকে উন্নত করা, যাতে করে ট্রেন দ্রুত গতিতে চলতে পারে। যেই প্রজেক্টগুলি যেই উদ্দেশ্য করছি দ্রুতগতি সেবা দেওয়ার জন্য, যেই কারণে এটা পারছি না, সেই প্রজেক্টটা বাস্তবায়ন আগে করা উচিত। জমি উদ্ধারের প্রক্রিয়া জোরদার করারও পরামর্শ দেন তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালি সংস্কৃতিতে মাটির তৈজসপত্রের আবেদন বহু প্রাচীন। করোনায় মৃৎশিল্পীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হলেও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাভার, ধামরাই ও আশুলিয়ায় ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। ক্ষতি পোষাতে নানা রকম তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আঙুলের নিখুঁত কৌশলে নরম মাটি হয়ে ওঠে সুন্দর পাত্র। তার উপর চলে নানা আঁকিবুকি আর নকশা। রং করে তা বিক্রি করা হয় উৎসব পার্বণ মেলায়। সামনে শারদীয় দুর্গোৎসব। সাভার, ধামরাই ও আশুলিয়ার মৃৎশিল্পীরা এখন ব্যস্ত। কারণ দুর্গাপূজা, পহেলা বৈশাখ বা মেলা উৎসব ছাড়া মাটির তৈজসপত্র, খেলনা, শোপিস খুব একটা বেশি বিক্রি হয় না। করোনা আরম্ভ হয়েছে পরে চৈত্র মাসের থেকে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে স্থবির। করোনা নিয়ে, বন্যা নিয়ে কাজ বন্ধ, পূজাইছে, কিছু কাজ পাইছি, করতেছি। পূজার সামনে এখন মনে করেন আমরা কিছুদিন ধরে কাজ কাম করতেছি। সামনে যে ভালোভাবে চলবো এই কাজের উপরে মনে হয় না। কালের বিবর্তনে মাটির তৈজসপত্রের আবেদন আগের মতো নেই। কুমাররা জানান, পূর্ব প্রজন্মের কর্ম হিসেবে শুধু মৃৎশিল্পকে ভালোবেসে এই পেশাকে ধরে রেখেছেন তারা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি তাদের। 6 মাস হয়ে ধরতে এক পরে মাল ফায়ারিং দিয়ে পড়ছি, তাও মাল সেইভাবে রয়েছে, বেচা পাই না। আমরা কি অবস্থায় চলবা নেছি আমরা বুঝবার পারি না। মানুষের কইলে কোনো সাহায্য পাই না। করোনায় তো কিছু দিল না, সরকার থেকেও কিছু দিল না, মানুষেও দিল না। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর্যায়ে থাকবে। দীর্ঘমেয়াদী বন্যায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় গোখাদ্য সংকট, বিপাকে পশু পালনকারীরা। দেখছেন সকাল 9টার 21 সংবাদ। দীর্ঘমেয়াদী বন্যায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। বন্যায় চারণভূমি ডুবে ঘাস, তৃণলতা নষ্ট হওয়ায় সংকটে পড়েছেন গবাদি পশুপালনকারীরা। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব এবং গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। কুড়িগ্রামে ভারী বর্ষণ আর মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 দফা বন্যায় ডুবে গেছে জেলার কৃষি জমি এবং নিম্নাঞ্চল। পাশাপাশি নষ্ট হয়েছে 1116 একর চারণভূমি। ফলে দেখা দিয়েছে গোখাদ্য সংকট। পানি কমতে শুরু করলেও গবাদি পশুর খাদ্য সংকটে দুর্ভোগে চরাঞ্চলের মানুষ। খড়ের দাম বেশি হওয়ায় অনেকেই গোখাদ্য হিসেবে বেছে নিচ্ছেন বাঁশের পাতা ও কচুরিপানা। আগের মধ্যে যদি ফল কিনলাম হয় তখন মনে করেন 700 টাকার ফল, এখন ফল কিনবে না যে 3500 টাকা, নিয়ে যাওয়া আছে 400 টাকা। গরু ছাগলগুলোর জন্য একসার ভুসি কিনবে গেলে বাবা 40-50 টাকা লাগে। এই গাছের পাতাটা খয়া রাখছি, 2-3টা মারা গেল। এদিকে রংপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খড় এনে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। খরচ এক গাড়ি আনতে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হইতেছে বর্তমান। দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জনপ্রতিনিধির। আর ক্ষতিগ্রস্তদের তালিকায় ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আবাদগুলো নষ্ট হয়ে গেছে, এদিকে গবাদি পশু সহ খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতেছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বেশ কিছু বরাদ্দ পেয়েছিলাম, সেটা আমরা বিতরণ করেছি এবং এফএও থেকে খাদ্য বরাদ্দ পেয়ে সেটিও বিতরণ করেছি। এদিকে 5 দফা বন্যায় চারণভূমি ডুবে ঘাস, লতা পাতা নষ্ট হয়ে সংকটে পড়েছেন গাইবান্ধার গবাদি পশু পালনকারীরা।
এমন অবস্থায় গোখাদ্যের যোগান দিতে হাঁস মুরগি বিক্রি করছেন অনেকেই। ছাগল বিক্রি রাখছি বা চড়াই বিক্রি রাখছি, এভাবে গরুর খাদ্য কিনবে রাখছি। প্রায় 8,000 খামারিদেরকে দানাদার খাদ্য সরবরাহ করতে সক্ষম হয়েছি। পশু সম্পদ রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। ড্রাগন ফলের আবাদ বাড়ছে গাজীপুরে। বরিশালেও এই ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ বলছে বাংলাদেশের বেশিরভাগ জেলা ড্রাগন ফল চাষের উপযোগী। অর্থকরী কৃষিপণ্য হিসেবে এই ফল চাষে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কৃষি অধিদপ্তর। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও বরিশাল প্রতিনিধি সুখেন্দু এডবরের সহায়তায় রিপোর্ট করছেন মাসুমা লিসা। ড্রাগন ফলের গাছ একটি ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ। চারা রোপণের 2 বছরের মধ্যে ফলন আসে। বিভিন্ন রঙের ড্রাগন পাওয়া গেলেও লাল রঙের ফল বেশি জনপ্রিয়। এর আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। এখন পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আবাদ হচ্ছে। বাংলাদেশেও বেড়েছে ড্রাগন ফলের চাষ। গাজীপুরে 32 চাষি 27 বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন। কমপক্ষে 20 মেট্রিক টন ফল পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। পোকামাকড় বা অন্যান্য কিছু ছত্রাকের আক্রমণ খুব কম আসে, যার ফলে এটা চাষ করার জন্য আমি উদ্যোগ নিলাম। লাভবান এটা পাইকারি বাজারে নিয়ে যায় খেতে থেকে। ড্রাগন চাষে কারিগরি পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। গাজীপুরের মাটি সেটা ড্রাগন ফলের জন্য খুবই উপযোগী। বরিশালে ড্রাগন আবাদও শুরু হয়েছে ছাদ বাগানে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা প্রথম ছাদ বাগানে ড্রাগন চাষ শুরু করেন। টবটা একটু বড় সাইজের হলে ভালো হয়। টবে 3 ভাগের 2 ভাগ মাটি দিবেন, 1 ভাগ গোবর থাকবে এবং এর সাথে কিছু টিএসপি এবং কিছু পটাশ। এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আপনি পুরো মাস ফল পেতেই থাকবেন। এখন অনেকেই আগ্রহী হয়েছেন ড্রাগন ফল চাষে। সুস্বাদু একটা ফল। এটা আসলে এর বাণিজ্যিকভাবে যদি বরিশালে ব্যাপক আকারে এটার বিস্তৃতি ঘটানো যায়, তো তাইলে আমাদের এখানে একটা আশার আলো দেখতে পাই। তেমন জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন চাষিদের। নামমাত্র সুদ 4% সুদে কিন্তু সে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। ফল যেমন ড্রাগন ফলের চাষ পর্যন্ত অনেকেই করেছেন, এটিকে আমরা উৎসাহিত করে চাষিদের বাণিজ্যিকভাবে ড্রাগন আবাদে আগ্রহী করতে ঋণ সুবিধা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক হতে পারে 17 ডিসেম্বর। স্বাধীনতা দিবসে মোদিকে ঢাকায় আমন্ত্রণ। বেদখল রেলের 3000 একর জমি উদ্ধারের আশ্বাস মন্ত্রীর। পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের, ভালো বেচা কেনার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।